কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমি মজার আড্ডায় ঢুকে যাব। আমার সাথে রয়েছেন দুজন দু প্রজন্মের ভীষণ জনপ্রিয় চিত্রতারকা, চিত্রনায়িকা চম্পা, চিত্রনায়ক রিয়াজ। আমন্ত্রণ আপনাদেরকে। প্রথমে আমি চম্পা আপার কাছে যাই, চম্পা আপা সিনিয়র। আপা, নাম দিয়ে শুরু করতে চাই। আপনার আসল নাম এবং ডাকনাম চম্পা, কিন্তু আপনার বড় দু বোনের নাম, আসল নাম কিন্তু ববিতা বা সুচন্দা নয়, কিন্তু আপনি আপনার আসল নাম নিয়েই এত নাম করে ফেললেন। সত্যি বলতে হয় যে আমার নামটা খুব লাকি। যখন ফিল্মে আসি তখন বড় আপার হাত ধরে আসা আমার তিন কন্যা ছবির মাধ্যমে। একবার ভেবেছিলেন উনি যে আমার নাম চেঞ্জ করে দেবেন কি দেবেন না, এরকম চিন্তাভাবনা করছিলেন। তারপরে আবার নিজেই ঠিক করলেন না, আগে দেখি চম্পা নাম দিয়ে দেখি যে দর্শকদের মাঝে আমি জায়গা করে নিতে পারি কিনা নাম দিয়ে। অনেক সময় নামটা না খুব লাক ফেভার করে বলে অনেকে মনে করে থাকেন, যেমন ববিতা আপার ববিতার নামটা খুব ফেভার করেছে সুচন্দা। হ্যাঁ, ডাকনাম পপি। হ্যাঁ, আর তো আমি ভেবেছি যদি আমি সাকসেসফুল হই তো হলাম, আর না হলে আমার নাম আমাকে চেঞ্জ করতে হবে। কিন্তু আমার নাম আমাকে চেঞ্জ করতে হয়নি, আমি চম্পা নামেই এগিয়ে গেছি, চলছে চম্পা নামেই চলছে। সবাই চম্পা নামে। আর আরেকটা কারণ কি, চম্পা নাম আমার আরেকটা নাম আছে, ভালো একটা নাম আছে আমার, গুলশানারা আক্তার। এই নামটা কখনোই ব্যবহৃত হতো না, কেউ জানতো না। আমার এই নামটা ব্যবহার করেছে কিন্তু গৌতম দা। পদ্মা নদীর মাঝি যখন করি তখন উনি আমাকে বলেছিলেন যে তোমার এই একটি নাম আছে, কেউ জানে না, আমি ব্যবহার করব তোমার নামটি। আমি ভীষণ খুশি হয়েছি এবং এখন অনেকে জানে যে আমার আরেকটি নাম আছে, গুলশানারা আক্তার। আচ্ছা আপা, আর কোনো ডাকনামে আদর করে স্নেহ করে ফ্যামিলিতে বা ফিল্মে যখন কাজ করতে? এই চম্পা নাম তো নানানভাবে ডাকে, যেমন আমার ভাগনারা আমাকে চুমু আন্টি বলে, চম আন্টি বলে, যেমন ববিতা আপা, সুচন্দা আপা বেশি আদর করে চম্পুলি বলে। হ্যাঁ, নানান রকমের বলে, আবার অনেকে বিকৃতি করেও বলে, চম্পা থেকে চাম্পাও হয়ে যায়। আর নামটা ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে খুব দুঃখ হয়। কখন জানেন তো? সেটা হচ্ছে যখন এই কিছু হিন্দি ছবি দেখি রিয়াজ, হ্যাঁ, সেই হিন্দি ছবিতে চম্পা নামটা কোনো নায়িকার পাইনি, বেশিরভাগ পেয়েছি সুইপারদের। তখন বেশ একটু কষ্টই হয়। তো বাংলাদেশে খুব চমৎকার একটা জনপ্রিয় কলা আছে, আমার মেয়ে খুব পছন্দ করে, চম্পা কলা। শুধু কলা বললে কেন, একটা ফুলও তো আছে, চাপা ফুল, কেন আমি সুগন্ধও দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমার তো নাম মৌটুসি, কিন্তু ছোটবেলায় প্রায় শুনতে হতো মটরশুঁটি। মটরশুঁটি, হ্যাঁ। আচ্ছা রিয়াজ ভাই, রিয়াজ আহমেদ আপনার ভালো নাম, আপনার অন্য কোনো নাম নিতে হয়নি, কিন্তু আপনার ডাকনাম নিশ্চয়ই আছে। হ্যাঁ, একটা নামে আমাকে আমার মা বাবা ডাকতো, ভাই বোনরা ডাকতো, সে নামটা এখন আমি নিজেই ভুলে গেছি। মানে সে নামটা ছিল সোহেল, কিন্তু ওই নামটা এখন আমি নিজেই, এখন আর কেউ ওই নামে ডাকে না। আমার মাও এখন আমাকে রিয়াজ বলে ডাকে। আমি আপনাকে সালাম দিবেই হচ্ছে সোহেল ভাই দিয়ে। আচ্ছা, ঠিক আছে। রানা আর বলো না, আর যতবার সোহেল ভাই বলবে, সোহেল, আমি বলছি রানাটা বলো না। যতবার সে আমাকে সোহেল বলবে ততবার ওকে মটরশুঁটি বলবো। হ্যাঁ, মটরশুঁটি বলো। নো প্রবলেম, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা চম্পা আপা, আপনার একেবারে সবচেয়ে বড় বোনের নাম চাটনি। ওনার নাম নিয়ে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে চাটনি নামটা কে রেখেছিলেন এবং কেন রেখেছিলেন? রেখেছিলেন আমার দাদা। আমার দাদার খুব ইচ্ছে তার যত নাতি নাতনি আছে তাদের মজার মজার নাম রাখা হবে, আর জামাইকে ডাকবে যখন তখন খুব একটা মজা হবে। যেমন আমার বোনের নাম চাটনি, তেমনি আমার অন্যান্য কাজিনদের নাম আছে আতর, ফিন্নি, জর্দা, কুমকুম, হ্যাঁ, এরকম ধরনের পিকুলিয়ার নাম আছে। উনি জোরে জোরে ডাকতেন, আমার কুমকুমের দিকে আসো, জর্দার দিকে আসো, হ্যাঁ, আমার মোহনের দিকে আসো, মোহনভোগ কোথায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা তো কাজিনস। হ্যাঁ, আপনার না, আমার ওরকম যেটা আসলে আপনিও জানতেন না, হয়তো ছিল একেবারে ছোটবেলায় থাকতে পারে, আমি জানি না। আবার না আমার পরিচিত কারো নাম আছে, মজার নাম, হয়তো শোনোনি, তাদের নাম হচ্ছে 1 2 3 4। মানে কি একজনের নামই 1 2 3 4 না 1 2 3 4? হ্যাঁ, চারজন ওরা ভাই বোন,
1 2 3 4 করে নাম বলছে, I 1 একটু ভেবেছি এমনি বলছে না, আসলে ওদের নাম, ডাক নাম। আমি কোনোদিন আশা করতে পারিনি যে এরকম শুনতে হবে 1 2 3 4। অবশ্য নামে কিভাবে আসা যায়? চম্পা আপা মানেই মানে চম্পা আপা, মৌটুসি মানে চাম্পা আপা। মৌটুসি। চাম্পা। রিয়াজ মানে রিয়াজ, রিয়াজ, নামে কিছু আসা যায় না। নামে কিছু আচ্ছা, নাম থেকে একটু সরে এবার একটু ফলে পরিচয়। রোম্যান্সের দিকে যাই। রিয়াজ ভাই, আপনার সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতা হচ্ছে নাগরিক নাটকে। আমি একেবারেই আপনার তখন চিত্রনায়ক রিয়াজ হিসেবে চিনি। এখন কি হিসাবে চেনো? এখন তো আচ্ছা, আমি একটা জিনিস বলে নি, সরি টু ইন্টারাপ্ট। সেটা হচ্ছে যে আমি মনে করি যে আমি খুব সাধারণ একটা সিম্পল একটা মানুষ। রিয়াজ আমার নাম, বিশেষণ যে যার মতো দিয়ে দেয়, এটা মানে বিশেষণ না দিয়ে রিয়াজ বললেই আমি খুব খুশি। তাই না চম্পা আপু? একদম। আমরা এখন লাইক ছবি করছি, নাটক করছি, মডেলিং করছি, অ্যাঙ্করিং করছি। আমরা এখন মানে কি বলবো, কাইন্ড অফ মানে মাল্টিপল পারপাস সার্ভ করছি। বেসিক্যালি উই আর অ্যান এন্টারটেইনার। সো এবং এনিথিং আপনার লাইফে যত বাক ঘুরে আপনি এসেছেন, এয়ারফোর্স, ফিল্ম, বিজনেস, টেলিভিশন থেকে আবার ফিল্ম, এবং সাম্প্রতিক হচ্ছে কৃষ্ণপক্ষতে তো আপনি ফাটিয়ে দিয়েছেন। আচ্ছা, সেই সম্পর্কে আমি আসবো পরে। কোথায় যেন ছিলাম, রোম্যান্স। হ্যাঁ। তো সেই প্রথম নাটকে যখন শুটিং হচ্ছিল, তখন আমি সরি একটু ওভারহিয়ার করছিলাম আপনার একটা ফোন আলাপ, মানে রোম্যান্টিক্যালি চম্পাপা কার সাথে যেন কথা বলেই যাচ্ছে। আমি সেটা করে মনে হয় নতুন গার্লফ্রেন্ড হয়েছে। আচ্ছা, তাই নাকি? নতুন গার্লফ্রেন্ড? শেষ করে মানে, একটু পরে শুনলাম বাচ্চার খবর নিচ্ছে। ও, তাও ঠিক আছে। তখন বুঝলাম ওয়াইফের ঠিক সাথে। আপনার বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে প্রায় 8 বছরের মতো। 8 8 বছর। বছর পরে এরকম রোম্যান্স। এটা হচ্ছে আমাদের ফ্যামিলিগত রোম্যান্স না? ফ্যামিলি ট্রেডিশনাল আমাদের আপনি আপনার রোম্যান্স husband- আমাদের শেষ হয় না। আমাদের শেষ হয় না, আমরা আপনি আপনার রোম্যান্সে হাজবেন্ডের ভরপুর। সাথে অনেক রোমান্টিক ছিলেন। আমি অনেক অনেক। এই যে আপু আচ্ছা, blush আপনি করছে। শোনো ছিল, সত্যি কথা বলতে কি জানো, মানে বাঙালিদের ভিতরে বিয়ের মনে হয় 4-5 বছর ম্যাক্সিমাম, এরপরে কিন্তু স্বামী স্ত্রী ভাই বোন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? এটা বেশি আমার বলে ক্ষেত্রে, ফেললাম। ওনার ক্ষেত্রে হয়নি। না, আমরা ভাই বোন মানে খালাতো ভাই বোন আর কি। তিনার সাথে আমার যে রিলেশনশিপটা খুবই ফানি টাইপের রিলেশনশিপ। আমরা খুবই লাইফটাকে এনজয় করার চেষ্টা করি। যেটুকু সময় আমরা দুজন কাছাকাছি থাকি, আমরা মনে করি যে লেট আস এনজয় ইট। এবং চম্পা আপু দেখছে আমরা হ্যাঁ, খুবই মানে ভীষণ টোনাটুনির ভাবে। মতো। আমরা ওকে ডাকিও কিন্তু টোনাটুনি বলে। How sweet. হ্যাঁ, আমরা টোনাটুনির ওরা মতো আছি। টোনাটুনি আপনি সত্যি। একটা কোর্স অফার করতে পারেন। আমি স্টুডেন্ট, সবার আগে আমি অ্যাডমিশন নেব। না, আসলে আমার কথা হচ্ছে যে আমরা ওই যে যশোরের মানুষ, আমরা যশোরের মানুষ। যশোরের মানুষ। আমিও কাছাকাছি, হ্যাঁ, খুলনা। কাছাকাছি খুলনা। উই বড় বিলিভ হয়েছি ইন চিটাগং। স্যাক্রিফাইস। একদম জীবনে যতটা স্যাক্রিফাইস করা যায়, জীবনটা তত ইজি হয়ে যায়, ইজি হয়ে যায়। সুন্দর হয়ে যায়। দ্যাটস ইট। একটু ব্রেক নেই, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের আড্ডায় ফিরে যাই। আপা, আপনার তো বিয়ে হয়ে যায় 16 বছর বয়সে, হ্যাঁ, একেবারে খুব এবং তাড়াতাড়ি। আপনি মা হওয়ার পর চলচ্চিত্রে আসেন, এবং চলচ্চিত্রে এসে আপনিও তো ফাটিয়ে ফেললেন, সংসারেও ফাটিয়ে ফেললেন, এবং দুটো প্যারালেলি আপনি মেনটেন করে গেছেন। পরে একটা সময় বিদায় নিয়ে একটা লম্বা বিরতি বলবো, লম্বা বিরতি নিয়ে আপনি বাসায় ঢুকে গেলেন, গার্ডেনিং করেন, রান্না করেন, সবার খোঁজ খবর নেন। শুরু থেকে একটু যাই, এই যে সংসার করতে করতে আপনি এতদিন, এবং আপনি টপে ছিলেন, এইটা কিভাবে আপনি মেনটেন করলেন? মানুষ আসলে ইচ্ছে করলে সব পারে। একটা পজিটিভ মনোভাব থাকাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, ভিতরটা পজিটিভ থাকা। হ্যাঁ, আর প্রত্যেকটা কাজ কিন্তু কাজ, সেটা সংসারেরও একটা কাজ, অভিনয়ের একটা কাজ, জীবনে চলার তো অনেক লম্বা পথ। হ্যাঁ, সেটা অনেক কঠিন কাজ। সব কাজগুলোকে যদি আমি খুব সহজভাবে নিই এবং মেনটেন করি ঠিক করে, সঠিকভাবে, তো আমার মনে হয় কোনো কাজ বাধা হয়ে দাঁড়ায় না জীবনের মধ্যে। যখন অভিনয় করতাম তখন মন দিয়ে অভিনয় করেছি। যখন আমি বাসা থেকে বের হয়ে এসেছি, আমি ম্যারিড ভুলে গেছি, আমি একটা বাচ্চার মা ভুলে গেছি। আমি মনে করতাম আমি অ্যাক্ট্রেস চম্পা, আমি একটা নায়িকা, একটা হিরো নায়ক, একটা পরিবারের একটা মেয়ে, ফিল্মের কথা যে বলছি। ক্যারেক্টার আপনি portray ক্যারেক্টারে করতেন। আমি ডুবে থাকতাম ওটার ভিতরে। হ্যাঁ, যতক্ষণ কাজ করতেন।
ক্যামেরার সামনে। তো ক্যামেরার বাইরে গেলেই তখনই আবার আমার আমার বাসা কি হচ্ছে, আমার সংসার কি হচ্ছে সেটাও খেয়াল রাখতাম টেলিফোনের মাধ্যমে। দেখতাম পরিবার সব ঠিক আছে কি না, খোঁজ খবর নিতাম, কি করবে, কি রান্না করবে, আমার মেয়ে সারাদিনে কয়েক গ্লাস পানি খেলো সেগুলো খবর নেওয়া, সব ঠিকঠাক আছে কি না। একেবারে যে ভুলে গেছি সংসার তা নয়, আবার এদিকেও ঠিক রেখেছি ওদিকেও ঠিক রেখেছি। হ্যাঁ, তো এভাবে চলে এসছে। আর একটা হচ্ছে নাম্বার 1 পজিশনে বাচ্চা কোলে নিয়ে এসছি, সাকসেসফুল হয়েছে। আমাকে কিন্তু বম্বের জয়প্রদা জিজ্ঞেস করেছিলেন তুমি বাচ্চা নিয়ে কী করে নাম্বার 1-এ পৌঁছালে। আমি ফিল্মে আসার পর না আমার ফ্যামিলিটাকে আমি একটু আলাদা করে রেখেছি। আমি সহজে কিন্তু পেপারে কখনো আসতে দেইনি যে আমার মেয়ের বার্থডে হচ্ছে বা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে করছি, একটু দূরে দূরেই রেখেছি। কিন্তু আমি আমার লাইফটাকে আমার প্রাইভেট লাইফটা প্রাইভেটভাবে রেখেছি আর ফিল্মটা আলাদা করে রেখেছি। তো একটা সময় দেখেছি যে না, আমাকে নিয়ে তো অনেকে স্বপ্নও দেখে। তো একটা আর্টিস্ট যদি তার ভক্তরা স্বপ্নই না দেখে, সে আর্টিস্ট কিন্তু কমপ্লিট না বলে আমি মনে করি। তো সেভাবে সাকসেসফুল হয়েছি। চম্পাপু দেখে এবং দেখছে এবং আগামীতেও দেখবে। আপনি যেভাবে দিন দিন মানে যা হচ্ছে না, মানে আচ্ছা, খুলে বলো রিয়াজ, খুলে বলো। খুলে বলতে আমি একটু বলি। আমরা একটা ফিল্ম করেছিলাম চন্দ্রগ্রহণ। সো চম্পাপু সম্পর্কে আমি জানি এমনি ভেরি সিনসিয়ার, ভেরি সিরিয়াস টাইপের আর্টিস্ট, বোন হিসাবে তো আছেই। তো ওই ছবিতে যে আমি দেখলাম চম্পাপু একটা পাগলির ক্যারেক্টার করেছে। 4 দিন না 5 দিন শুটিংয়ে সে ওই চুল এলোমেলো, গায়ের মধ্যে ময়লা, ওইভাবেই সে খাচ্ছে, ওইভাবেই ঘুমাচ্ছে, গোসলও করছে না, মেকআপের ওইটার পরে মেকআপ ম্যান এসে ঠিকঠাক করে দিচ্ছে, ময়লা দিয়ে দিচ্ছে, এবং 4-5 দিন পরে সে পারফিউম মারছে গায়ে, যে গা দিয়ে স্মেলিং কাইন্ড অফ, এবং সে ক্যারেক্টারের মধ্যে এতটা ডুবে থাকতো এবং আমি দেখে মনে করেছি ও মাই গড, মানে শি ইজ এ, মানে কি বলবো, যে একটা মানে পারফর্মার এরকম হওয়া উচিত। আমি কখনো ওরকম হতে পারিনি। হ্যাঁ, আমরা কন্টিনিউয়াস গোসল করছি, আড্ডা দিচ্ছি, আর 4-5 দিন ধরে চম্পাপু আরো বেশি রিয়াজ, আরো বেশি আমি 4-5 দিন আপনাকে পেয়েছি, আপনি তো অনেক দিন থেকে আরো বেশি সময়। সে ওই পোশাকে, ওই মানে চুল এলোমেলো হয়ে উস্কো খুস্কো, সে ওইভাবে সে পাগলির ক্যারেক্টারের মধ্যে ঢুকে আছে আর বের হচ্ছে না। মানে বেরোতে অনেক কষ্ট হয়েছিল, এবং ওই চুল না ছিঁড়ে কি হয়েছে, জটা হয়ে গেছিল, অনেক কেটে ফেলে দিতে হয়েছে আমার চুল অনেকগুলো। আর এই যে কষ্ট করেছিলাম আমি কিন্তু তার পেয়েছি, রেজাল্ট পেয়েছি। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই ক্যারেক্টারের জন্য। তো যে কারণে আমি আজকালকার যারা সবাই ভালো করছে, আজকে অনেকে ভালো করছে, কিন্তু এই ডেডিকেশনটা, এই স্যাক্রিফাইসটা আসলে বর্তমানে আমার চোখে খুব একটা পড়ছে না, হয়তো আমরাই করছি না। চম্পাপা, আমার বহুদিনের একটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনাকে পাইনি আমি সেভাবে যে জিজ্ঞেস করব, আজকে সাহস করে জিজ্ঞেস করে ফেলতেই চাই। আপনি তখন আমাদের দেশের কমার্শিয়াল ফিল্মের একেবারে গ্ল্যামারাস নায়িকা। সেই সময় আপনি গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি করলেন মালা চরিত্র, এবং সেখানে আপনি পঙ্গু ছিলেন। আপনার গেট আপ, আপনার অভিনয়, মনে হয়নি যে আমাদের গ্ল্যামারাস নায়িকা চম্পা, মনে হয়েছে যে মালা। এই যে ট্রান্সফরমেশন আপনি তো হোমওয়ার্ক অবশ্যই করেছিলেন, কিন্তু নিজেকে এভাবে ট্রান্সফর্ম করলেন কি করে? যখন আমি কমার্শিয়াল ছবিগুলো করি তখন আমি ভাবি যে দর্শকগুলো হলে যায়, এনজয় করে, গান গেতে গেতে বেরিয়ে আসে, কিন্তু পরক্ষণে ভুলেও যায় এই সমস্ত ক্যারেক্টার। এমন কোনো কাজ করা উচিত যে আমি দর্শকদের অন্তরের মধ্যে গেঁথে থাকবো। একদিন যখন আমি থাকবো না তখন আমাকে মনে করবে। তখন কিন্তু এই যে অনেক ছবি করছি, অনেক ছবি হয়ে গেছে আমার, বেশ কয়েকশো, তো সব ছবি কিন্তু দর্শক মনে থাকার কথা নয়। তো এমন কিছু করা উচিত, দর্শকের ভিতরে থাকা উচিত, আমার মনের ভিতরে। তো অনেকে মানা করেছে যে তুমি কমার্শিয়াল আর্টিস্ট, তুমি করো না, তোমার কেরিয়ার প্রবলেম হবে, কারণ ওখানে বেশ অনেকগুলো বাচ্চার মায়ের ক্যারেক্টার করতে হয়েছে, পা নেই, পঙ্গু। গৌতম দা আমাকে যখন চুজ করলেন, অনেক পরীক্ষা করেই চুজ করলেন আমাকে। উনি করার পরে বেশ অনেকগুলো শর্তও দিয়েছিলেন যে ক্যারেক্টার করতে গেলে তোমাকে মোটা হতে হবে। আমার ওই মাসে এক মাস সময় পেয়েছিলাম। 1 মাস পরে শুটিং, তুমি মিনিমাম আরও 5-7 কেজি ওজন বাড়াবে, গায়ের রঙটা আরও তুমি ডার্ক করবে, এবং তোমার এই ক্যারেক্টার তুমি একটু প্র্যাকটিস করবে। তো করেছিলাম, পান্তা ভাত খেয়ে খেয়ে ওয়েট বাড়িয়েছি, গায়ে সর্ষের তেল মেখে রোদ্রের মধ্যে বসে বসে গল্প পড়ে গায়ের রং একটু ময়লা করেছি, হ্যাঁ তামাটে করেছি। আর আমি যখনই রাস্তাঘাটে চলতাম ওই ফকির দেখতাম কিভাবে ওরা এরকম
তার মানে হেঁচড়ে হেঁচড়ে চলে। হ্যাঁ, তো ওগুলো খেয়াল করেছি এবং যা দেখে এসে চোখে বাড়িতে এসে দরজা বন্ধ করে, নাহলে কেউ দেখলে হাসবে, তো দরজা বন্ধ করে আমি ওরকম হেঁচড়ে হেঁচড়ে অনেক চলাফেরা করেছি একা একা, যে একা একা হেঁচড়ে হেঁচড়ে বাথরুমে গেছি, হেঁচড়ে যে ঘরে এসেছি, বিছানায় উঠেছি, কীভাবে বেডের উপরে হেঁচড়ে ওঠা যায়, একটা পা একেবারে পঙ্গু করে কিভাবে মুভমেন্ট করা যায়, অনেক প্র্যাকটিস করেছি, তো গোপনে কাউকে বলিনি। আচ্ছা, আজকে খেয়েছিলেন বললাম, আমি কয়বার? আমার গোপন কথা আজকে বললাম যে আমি বাড়িতে অনেক প্র্যাকটিস করেছি এবং পরে অনেক কষ্টও পেয়েছি। আই মিন বেশ হেঁচড়ে চললে যা হয় আর কি, পেন হয়েছিল বেশ আমার। জিজ্ঞেস হচ্ছে, বিছানায় উঠতে গিয়ে আছাড় খেয়েছিলেন কখনো? উঠতে গিয়ে তো আছাড় খেলেও খাইনি, যেটা ঘরে প্র্যাকটিস করেছি, সামলে নিয়েছি নিজেকে। একটা দৃশ্য ছিল ওই ছবিতে যে আসাদ ভাই আমাকে একটা ঝাটকা দিয়ে ফেলে দেয় উঠোন থেকে নিচে, এবং ওটা আমার এক টেকে এক শটে ওকে হয়েছিল। হ্যাঁ, তো ওখানে ভীষণভাবে আমি একটা ব্যথা পেয়েছিলাম, কিন্তু আমি কখনো বলিনি, বলতে পারিনি, বলতে ইচ্ছেও করিনি। তার কারণ হচ্ছে এত চমৎকার ছিল শটটা, আর গৌতম দা এত বেশি খুশি হয়েছিলেন যে ওই খুশির ভিতরে আমার ব্যথা হারিয়ে গেছে। আমরা হলে সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকা হতো, হেলিকপ্টার ডাকা হতো। হিরো ব্যথা পেয়েছে, পায়ে মোচকে গেছে, হেলিকপ্টার নিয়ে আসো। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং আমার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা চম্পা এবং চিত্রনায়ক রিয়াজ। Thank আচ্ছা, you so আজকে much. দু ভাই বোন সামনে বসে আছেন, আপনারা যদি একজন আরেকজনকে কিছু আগে বলেননি, আজকে দর্শকরা আছেন, আমি আছি, কিছু বলে ফেলতে না। পারেন বা জিজ্ঞেস করতে পারেন। আমার কাছে মনে হয় যে একজন চম্পা কিন্তু একদিনে হয় না। আজকে চম্পা ইজ আইকন, চম্পা আপু, এবং আপনি অনেক স্যাটিসফাইড ইনফ্যাক্ট যে আপনি একটা মানে অনেক কষ্ট করে একটা জিনিস অর্জন করেছেন এবং স্টিল আপনি এটা ধরে রাখতে পেরেছেন। চম্পা আপু অনেকে পারে না, বাট ডেফিনেটলি আপনার প্রতি ব্লেসিংস আছে। তিন বোনই খুবই সুইট আমার, তবে স্পেশালি আমি পাপি আপুকে একটু ভয় পাই, বুজিকেও একটু ভয় পাই, কিন্তু চম্পা আপু একদম পাপি আপু বুঝি। বুঝি, হ্যাঁ, মানে আমার বড় বোনকে আমরা বুঝি আমরা বলি। বুঝি বলি। বুঝি বলি। তো বুঝির সাথে ছবিটা করছি, ওটাও খুব মজার অভিজ্ঞতা, কিন্তু চম্পা আপুর সাথে খুবই ফ্রেন্ডলি। কোনো প্রবলেম যাবো, ওই প্রবলেমটা হয়েছে, হ্যাঁ পাপি আপুকে আপনি একটু ম্যানেজ করেন। রিয়াজের একটা বাড়তি গুণ বলি, ও কিন্তু খুব ভালো মেডিটেশন জানে, ও তাই? মেডিটেশন তো খুব ভালো জানে। এই জন্য এত ঠান্ডা থাকেন আপনি। আমরা কাজ করতে গিয়েছিলাম কক্সবাজারে, হ্যাঁ। সমুদ্রের পাড়ে, রিয়াজ আর টিনা দুজনই ছিল। তো আমরা বেশ কয়েকজন মিলে ওকে ধরেছিলাম, প্লিজ আমাদেরকে একটু করাতে হবে, করে দাও। সত্যি এত ভালো লেগেছিল বলার বাইরে। আর সমুদ্রের পাড়ের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ ছিল, ভালো ছিল। খুব সুন্দর ছিল। আমরা আপনি বসে খুব বসে ভালো টিচার, ভালো এই তো টিচার। বেরোচ্ছে একটা একটা আস্তে করে। করে বেরোচ্ছে। চম্পাপা, আর কয়েকটা বলেন ভাইয়ের ব্যাপারে। আর চম্পাপু আরেকটা কথা বলি, বাসা গোছানোতে চম্পাপু মাস্টারপিস। চম্পাপুর বাসা এত সুন্দর করে গোছায় রাখে, এবং চম্পাপুর শুটিংয়ের সেই কবে শুটিং করেছে, কোন জুতাটা সেটাও সে আর্কাইভের মতো করে বাসায় রেখে দিয়েছে। প্রত্যেকটা ড্রেস এরকম ভাঁজ করে করে, তার প্রত্যেকটা সিনেমার কস্টিউমসগুলো, তারপরে শুজগুলো বা স্যান্ডেলসগুলো বা সমস্ত কিছু খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে একদম প্যাকিং করে থরে 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 সাজিয়ে রেখেছে। আর তুমি রিয়াজও কিন্তু, আর আমার মনে হয় এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার, আমরা সব বোন এরকম। রিয়াজও তাই, ও যে বলছে আমার কথা, ও নিজেও তাই। আর ও কিন্তু ভীষণভাবে ওর মায়ের ভক্ত, হ্যাঁ, মা বলতেও অজ্ঞান। আর কিভাবে যে মায়ের সেবা করে রিয়াজ, চোখে না দেখলে বোঝা একেবারেই মুশকিল। এখন মাঝে মাঝে মার সেবার সাথে সাথে বউয়ের সেবাও করতে হয়। হ্যাঁ, সেটা করতে হয়। ও এবং এখন দুইটা মা তো আমার। দুইটা মা ওর। মেয়ের কথা শুনি, মানে বইয়ের তো রোম্যান্সটা না, মুখে তবে না বললেও মেয়ের ওভারহেয়ার কথা করি। যেটা সত্যি চম্পাপু, এটা আমার কাছে এখন ফিলিংসটা হয়, জীবন আসলে প্রেম তো কম বেশি দু একটা হয়েছে এদিক ওদিক, তারপরে তো বউয়ের সাথে ফাইনালি প্রেম। তো বউয়ের সাথে প্রেম করার পরে মনে হলো যে জীবনে দিস ইজ দ্য বেস্ট লাভ। এখন লাস্ট 1 বছর ধরে আমার মেয়ের সাথে যখন আমার রিলেশনশিপটা গ্রো করছে, আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সমস্ত লাভ আর একদিকে, আর এটা একদিকে ছিল, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ লাভ অ্যাটাচমেন্ট। মানে আমি যখন এই শুটিং শেষ করে বাসায় ফিরবো, ও আমাকে দেখে যে একটা চিৎকার দেয়, হ্যাঁ মানে কথা বলতে পারে না, কিন্তু যেটা চিৎকার দেয় আমাকে দেখে, আমিও একটা চিৎকার দিই ওকে দেখে।
সো একটা অন্যরকম আমাদের। খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে আড্ডাই বলবো। কিছু অজানা কথা শুনলাম, খুব ভালো সময় কেটেছে চম্পা আপা, খুব। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদেরও খুব ভালো লাগলো চম্পা আপু, বিশেষ করে। রিয়াজ ভাই থ্যাংক ইউ সো মাচ, আগে ধন্যবাদ না, থ্যাংক ইউ মৌটুসী, যে দিস আড্ডা খুব মজা হয়েছে এবং চম্পা আপুর সাথে আমরা মানে এমনি তো কথা হয় অন স্ক্রিনে এভাবে আড্ডা এই ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম খুবই মজা লেগেছে, ভালো লেগেছে, খুবই আমার। মজা লেগেছে। বাংলা ভিশন আমাদের তিনটা প্রাণকে এক করে একটা মহাপ্রাণ সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, সত্যি, সেজন্য আমরা বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। বলেছিলাম না মজার আড্ডা হবে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্যই ছিল এই আড্ডার আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।